তো জনাব হারুনুর রশিদ, আমরা মানে এই মুহূর্তে বাংলাদেশের মানুষের কাছে একটা প্রশ্ন যে আসলে আপনি এতদিন কোথায় ছিলেন বা এখন কোথায় আছেন। আজকে চ্যানেল আইতে একটা নিউজে আমরা দেখলাম যে আপনি নাকি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে এসেছেন। তো আমরা তো সেই মানে সরকার পতনের পরে আগস্টের 12 তারিখ পর্যন্ত আপনাকে অনলাইনে দেখা গিয়েছিল, এরপর থেকে আপনার কিন্তু আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তো সেই আগস্টের 12 তারিখ পার হয়ে গিয়ে আজকে কিন্তু মানে একটা অক্টোবর মাস চলে আসলো, অক্টোবর মাসের 8 তারিখ আমি যখন আপনার সাথে কথা বলছি। তো এখন আমি জানতে চাই আসলে যে আপনি কি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসতে পেরেছেন? আসলে দেখেন, মিডিয়াতে তো প্রতিদিনই এক রকম এক ঘটনা আসে। কালকে দেখলাম এক মিডিয়াতে একটাতে বলছে আমি আমার বউ আসি বাটির চর, উজান চর, বালুর চরে আসি, এক জায়গায় বললো বালুর চরে। আরেকটাতে দেখলাম আমি নিউজ করছে যে আমি নাই। আরেকটাতে নিউজ করছে যে আমি আসি কারো হেফাজতে। আরেকটাতে আছে কেউ বলছে আমি গেছি মানে মানে অন্য জায়গায় চলে গেছি বা আমাকে মানে পাওয়া গেছে। কালকে দিন আগের দিন দেখলাম র্যাব বলতেছে তাদের তত্ত্বাবধানে আমরা আছি। আসলে মানে এক একজন তো একজন কথা বলতেছে। আমি তো আসলে আমি কারোর সাথে কোনো কথা বলি না। যেহেতু আপনি আমাকে পেয়ে গেছেন এবং প্রশ্ন করছেন, আমি বলছি যে আমি আসি, আমি সেফে আসি। কিন্তু আপনি মানে বলতে চাচ্ছেন না আসলে আপনি কোথায় আছেন এই মুহূর্তে? না, এখন তো আমি আসলে আপনি জানেন যে মানে কোথাও যেতে গেলে তো লিগালি তো আমার যাওয়া এখন এই মুহূর্তে কোনো সম্ভব না। আচ্ছা, লিগালি যাওয়া আমার কোনো সম্ভব। একটা প্রশ্ন আর কি, যে এই যে সরকার পতন হওয়ার পরে আপনাকে 12 তারিখ পর্যন্ত অনলাইনে পাওয়া গেল, তো 12 তারিখ থেকে পার হয়ে গিয়ে আজকে কিন্তু অনেক দিন পার হয়ে গিয়ে আজকে অক্টোবর মাসের 8 তারিখ চলে আসলো। তো এই যে দীর্ঘদিন ধরে আপনাকে অনলাইনে পাওয়া গেল না, আপনাদেরকে কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল, আপনি যোগ দিলেন না, বিপ্লব কুমার সরকার যোগ দিল না, এরকম আপনারা অনেকেই মানে এই যে কর্মস্থলে যোগ দিলাম না যে প্রশ্নটা করেছেন, আমি যখন সরকার থেকে বলা হলো যে যখন প্রথমে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হলো যে এরে মেরে ফেলছে, এরে মেরে ফেলছে, এটা সেটা, তখন আমি কোনো ব্যাখ্যা দিইনি। তারপরে যখন বললো যে যোগদান করার জন্য, তখন আমি রিং দিই, আমি যোগদান করার জন্য যাই। আমার স্টেনুকে বলি তোমার যোগদান করতে হলে আমি আসতেছি। মেবি 7 তারিখ 8 তারিখ হবে। আমি যাবো, রওনা দিছি। কমিশনারের খোঁজ নিলাম, কমিশনার সাহেব অফিসে নাই। তো ওনাকে আমি রিং দিলাম যে স্যার আমি তো আসতেছি, আমি আজকে যোগদান করবো 8 তারিখ, 8ই আগস্ট মেবি। তখন কমিশনার মহোদয় বললেন যে এখন আইসেন না, যেখানে আছেন সেখানে সেফই থাকেন, আমি বললে আইসেন। তাহলে আমি তো মানে যোগদান করতে যাই না, এই কথা আমি বলি না। যোগদান করার জন্য আমি গেছি। আমি কমিশনার সাথে এখনো আছে, উনি তো ভালো মানুষ, ওনাকে জিজ্ঞাসাবাদ করেন যে উনি ওনাকে রিং দিছি কিনা, আমি জয়েন করতে বলছি কিনা। এক দ্বিতীয়ত তো হলো, তারপরে আপনি যে প্রশ্নটা করলেন যে আমি যোগদান করতে গেলাম, কমিশনার না করলেন, আমি যোগদান করতে পারি নাই। তারপরে আমি 2 দিন পরে দেখি আমার নামে একটা মামলা হয়ে গেল মোহাম্মদ থানা। কি মামলা? হুকুমের মামলা। কি মামলা? সেই মামলার সাথে প্রধানমন্ত্রীও হুকুমদাতা, স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে হলেন ওবায়দুল কাদের, ইন্সপেক্টর জেনারেল আইজি মহোদয়, আর হলেন কমিশনার, কমিশনারের পরে হলাম আমি। আমার বিষয়টা হচ্ছে তখন আমি তো অবাক হয়ে গেলাম যে আমি ডিবিতে চাকরি করি। ডিবির কাজটাই হচ্ছে আমরা হলো মামলা তদন্ত করি, আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার কমিশনার বা কেউ নির্দেশ দিলে যেই মুখকে ধরে নিয়ে, যেটা এখনকার ডিবি যে দায়িত্বে আছে রেজাউল করিম, সে যেমন অনেক লোকে ধরতেছে না, এইরকম ভাবে সে তো ধরে না, তাকে উপর থেকে নির্দেশ প্রদান করলে তো সে ধরে। আমাকে সেই রকম ভাবে যখন নির্দেশ প্রদান করালো, আমি সে কিছু ধরি। আমি তো গিয়া ওই মোহাম্মদপুর থানায় যে মামলাটা হলো, সেখানে তো মারামারি করতে চাই না, আমি যাইও নাই, আর এটা আমার কাজও না। এডিশনাল কমিশনার কি মারামারি করতে যায়? আর ডিএমপিতে একটা কথা মানুষের মধ্যে জানা নাই, মানুষ মনে করি কি যে বোধহয় আমি শেখ হাসিনা করি, বোধহয় আমি। ডিএমপিতে কমিশনার হলো চিফ, ডিএমপির কমিশনার। সেখানে কমিশনারের আন্ডারে আরো 6 জন এডিশনাল কমিশনার থাকে। সেই 6 জন এডিশনাল, আমি হলাম 6 নম্বর এডিশনাল কমিশনার। আমি দেখি ডিবি। তাহলে আমি যে কমিশনারের পরে এডিশনাল কমিশনার ক্রাইম এন্ড অপারেশন তারা নাই, সেখানে 6 নম্বর এডিশনাল কমিশনার ডিবি। আমার কাজ হলো তদন্ত করা, আর ক্ষেত্র বিশেষে মানে এই মামলার সাথে কারো অ্যারেস্ট করতে হলে আমার টিমকে অ্যারেস্ট করে। সেখানে আমার নামে যখন মামলা হয়ে গেল, সেক্ষেত্রে স্বাভাবিক কারণে আপনি তো জানেনই, তারপরে আমি তো একটু মানে যেহেতু মামলা হয়েছে, কিন্তু তখন আবার বলা হলো কি যে মামলা হয়েছে অসুবিধা নাই, মামলা মানে যদি মামলার সাথে জড়িত না থাকে তাহলে মানে যদি সে সুস্পষ্ট প্রমাণিত না হয়, তাকে অ্যারেস্ট করা যাবে না। আমি মনে করলাম যে ভালো কথা, আমি জয়েন করব। সেই মুহূর্তে পরের দিন দেখলাম একজন উপদেষ্টা বললেন যারা এখনো জয়েন করে না তাদেরকে পাবলিক আপনারা ধরে নিয়ে আসেন। আমি তখন আরো অবাক হইলাম যে আমি চাকরিতে যদি জয়েন না করি তাহলে তো আমাকে আপনি প্রসিডিং করবেন, আমাকে এই করবেন, আমি জানি না। এখন আমাকে ধরে নিয়ে আসেন, তার মানে আমাকে জোর করে চাকরি করাবেন। এটা আমার কাছে, এটা এগুলি শোনার পরে আমার মনে হলো যে আসলে মানে একটু রিস্ক, এবং আমার মানে আমি সেফ, আমার লাইফ মানে একটা ইয়ার মধ্যে, কি এটাকে বলে, আমার লাইফটা একটা মানে ঝুঁকির মধ্যে। এখন আমি আসলে যা আমার আগে তো মানুষকে বাঁচতে হবে। লাইফ এখন যেভাবে মানুষকে ধরে যেভাবে পিটানো, মারানো, ডিম মারা, পিটানো, আমি মনে করলাম যদি মানে এভাবে যদি আমার তো লাইফ আগে তোমাকে বাঁচতে হবে, যার কারণে আমি এখন ইচ্ছাকৃতভাবে আমি একটু চুপ আছি। আচ্ছা আচ্ছা। কিন্তু আবার দেখা গেল যে আমরা কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি দেখলাম, যেখানে দেখা গেল যে আপনার মতো চেহারার কেউ হাসপাতালে বলা হচ্ছে যে আপনি নাকি ছাত্র জনতার হাতে মার খেয়েছেন, গণধোলায় শিকার হয়েছেন, ওয়াল টপকাতে গিয়ে গণধোলায় শিকার হয়েছেন, এরকম কিছু সংবাদ আমরা পেলাম। এটা তো শুনেন, আমি একটা কথা বলি আপনাকে, মানে এরকম তো মানে ফেসবুকে তো ইউটিউবে তো রিউমার আছে।
আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ওই যে গণধোলাইয়ের যে ছবিটা আমরা দেখলাম ওটা আসলে আপনি না, ওটা অন্য কেউ। এটা তো আপনি দেখছেন, সেখানে মরার ছবি দেখেছেন, হিউমার দেখেছেন, এই দেখেছেন, কত তোর হিউমার দেখেছেন। আসলে আমি এগুলি নিয়ে মন্তব্য করতে চাই না। এটা আমি একটা কথা আপনাকে বলি যে এগুলি মানে যারা বলে তারা হয়তো হিউমার বা মানে এই করার জন্য, নিজেদের কাটিং করার জন্য, অথবা ইউটিউবে নিজেদের মানে টাকা পয়সা পাওয়ার জন্য এগুলি ছাড়ে মাঝে মাঝে। আমি মনে করি যে এগুলি মানে এক ধরনের হিউমার। আচ্ছা, তো এরপরে আমরা যেটা শুনলাম যে আপনি নাকি ওরকম ওই যে পুলিশ হেডকোয়ার্টার থেকে নাকি আপনি ওয়ালটপকে পালিয়ে গেছেন, ওয়ালটপকে পালাতে গিয়ে আপনি ব্যথা পেয়েছেন প্রচন্ড মাত্রায়, ওগুলো কি তাহলে হিউমার? আমি পুলিশ হেডকোয়ার্টার যাই নাই। আচ্ছা শুনেন, আমি একটা কথা বলি, আমি এই কথাটা তো আপনি জানেন, তারপরও বলি, আমি আমি আমেরিকাতে আসছিলাম আমার ওয়াইফের সাথে ছুটি নিয়ে। আমি 14 তারিখ না 15 তারিখ দেশে যাই, জুলাইয়ের। তা আমি যাওয়ার পরে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের বাসায় একটা মিটিং হয় প্রতিদিন সন্ধ্যায়। মিটিং এ কি? কোর কমিটি মিটিং। সেই মিটিং এ কে থাকে? স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, তারপরে হলো এনএসআই, ডিজিএফআই, এসবির প্রধান, তারপরে ঢাকা মেট্রোপলিটনের কমিশনার হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি হলো নুরুল ইসলাম, সৈয়দ নুরুল ইসলাম, আর এখন যে বিজেপির চিফ উনি, আর হলো এনটিএমসির প্রধান। এই হলো এরা একটা প্রতিদিন একটা কোর কমিটির মিটিং করে। আমি ঢাকাতে গিয়ে দেখলাম প্রতিদিন মিটিং হয়। একদিন হঠাৎ করে আমাকে বললো যে হারুনকে আসতে বললো, কমিশনারকে বললো। যেহেতু আমি কমিশনারের আন্ডারে, কমিশনার হলো ডিএমপির চিফ, তার আন্ডারে 6 জন এডিশনাল কমিশনার, আমি হলাম 6 নম্বর এডিশনাল কমিশনার। তাহলে আমাকে বললো যে ওকে আসতে বললো। তা আমি গেলাম, যার পর বললো যে মানে ওই যে অ্যারেস্ট, যেটা এখনের যে এডিশনাল কমিশনার টিভি যে অ্যারেস্ট গুলি করে, যে হারুন সাহেব আপনার অ্যারেস্টের আমার কাছে হিসাব চাইছে কি কেউ কি অ্যারেস্ট হয়েছে কিনা। তখন আমি বললাম যে স্যার আমার কাছে তাই মধ্যে কোনো অ্যারেস্ট নাই, তবে র্যাব নুরুকে আমার কাছে অ্যারেস্ট করে দিছে। র্যাব, আমি বললাম র্যাব নুরুকে দিছে আর নজরুল ইসলাম খানকে দিছে, এই কথা বললাম। বলার পরে বলতেছে দেখেন এই গণস্বাস্থ্য হাসপাতালে 3 জন আছে এই সমন্বয়ক। আচ্ছা, এখানে কমিশনার সাহেব সিটিএসবি আছে, যে আমাদের আরেকজন এডিশনাল কমিশনার আসাদ, তার আন্ডারে যারা পাহারা দিচ্ছে 3 জন আছে। এর আগে 3-4 দিন আগে আপনি দেখছেন প্রথম আলোতে নাহিদকে, ওই যে বর্তমান যে উপদেষ্টাকে পিছনে দেখলে মেরে, প্রথম আলোতে নিউজটা হয়েছিল, তাকে মেরে কাজটা ফেলে রাখছিল। তারা 3 জনকে নিয়ে গেছিল কোন একটি সংস্থা, এই সংস্থাগুলিকে নিয়ে এসে তখন তারা এখানে ভর্তিছে গণস্বাস্থ্যে। তা আমারে বললো যে আপনি একটা কাজ করেন, কমিশনার সাহেব তো ওই সিটিএসবি কে দিয়ে পাহারা দেওয়াচ্ছে, তা আপনি এগুলিকে নিয়ে যান সিকিউরিটির জন্য, আপনি ডিবিতে নিয়ে যান। তাই বললাম স্যার এটা কোনভাবে নিবো? তারা আমি কিভাবে ওদেরকে হয় অ্যারেস্ট করতে হবে, নতুবা না এত কিছু বোঝার দরকার নাই, স্বরাষ্ট্র আমরা আইন মন্ত্রীর কথা বলবো, আপনি নিয়ে এদেরকে রাখেন 3 জনকে। আমি বললাম ঠিক আছে স্যার। এখন কমিশনার বলতেছে, টোটাল কোর কমিটি বলতেছে এনএসআই, ডিজিএফআই, এসবি চিফ, তারপর হলো বিজেপির প্রধান তো এখনো আছে, তারা জিজ্ঞাসা করেন এখনো আছে, এনটিএমসি আইজি সাহেব তো তারা জিজ্ঞাসা করলে পাবে, এবং ডিজি র্যাব সব হলো। পরে আমি চিন্তা করলাম যে ও এর মধ্যে নুরুল যে র্যাব ধরছে, বেরা নুরুল কেউ দিয়েছে আমার টিভিতে। তাই আমি এই 3 জনকে নিয়ে গেলাম। আমি এখানে বসে রিং দিলাম ডিবি রমনাকে, হুমায়ুনকে, হুমায়ুন এই 3 জনকে নিয়ে যাও, উপরে নির্দেশ। তো হুমায়ুন আইসা যখন নিতে আসলো তখন বললো যে এই 3 জনকে নিতে আসছে, বলবো তোমাদের মোবাইল কই? আমাদের মোবাইল তো নিয়ে গেছে ডিজিএফআই, মানে 3 জন সমন্বয় বলবো ডিজিএফআই নিয়ে গেছে। তারপরে এরা 3 জনকে নিয়ে গেল রাত 2টা কি 3টার দিকে, রাত 2টা বা 3টার দিকে আমাকে রিং দিল ডিজিএফআই একজন ব্রিগেডিয়ার, আরেকজন কর্নেল, যে আরো 2 জনকে নিয়ে আসছি আমরা ডিবির গেটে, নাম ওই সার্জিস আর কি নাম একটা ছেলে, সার্জিস আরিয়া, 2 জন সমন্বয়ক, এদেরকে নিয়ে আসছি আপনি কোন একটা অফিসারকে বলে রিসিভ করতে। তখন আমি রিং দিলাম এডিসি অ্যাডমিন শানশাকে, রাত তখন 1:30-2টা বাজে। শানশা এই 2 জন তো আসছে, তুমি এদেরকে নিয়ে নাও, এটা উপরের নির্দেশ। পরে স্যার আমি তো অফিসে নাই, তবে সাইবারের এডিসি আছে আজকে নাইট রাউন্ডে, ওরে বলেন। তখন আমি সাইবার নর্থের একজন এডিসি আছে, তার নামটা হলো এই মুহূর্তে মনে আসতেছে না, মানে তারেকের আন্ডারে। আমি বললাম যে তুমি ওকে রেখে দাও, ডিজিএফআই বলতেছে 2 জনকে আনলো, 5 জন। পরের দিন ডিজিএফআই থেকে রিং দিল ডিজি মহোদয় আমাকে, দিয়ে বললো যে স্বরাষ্ট্র কথা হয়েছে, একটা মেয়ে খুব উৎপাত করতেছে, আপনি একটা টিম দিয়ে, আমারও টিম আছে, নিয়ে আসেন। তখন আমি মিরপুরের ডিসি মানুষকে বললাম, মানুষ ডিজিএফআই নির্দেশ তুমি দেখো ওই একটা জায়গায় আছে, ওরা পলাই না, মানে নিয়ে আসে, বলো নিয়ে আসে। এই 5-6 জন আইলো, 6 জনের মধ্যে ডিজিএফআই 2 জন লোক ঢুকলো, এই 6 জনের সাথে ডিজিএফআই 2 জন। তখন আমাকে যে নির্দেশ দিল, আমি কিন্তু করলাম কি, ওরা আমার যে নির্দেশ দিল আমি সেটা না করে আমি তাদেরকে মোটামুটি মানে খাওয়া দাওয়া করাইলাম, তার বাবা মা তাদেরকে দিয়ে যে আপনি একটা জোর করে বিবৃতি পাঠ শেষ করি। আমাকে যে অর্ডারটা দিলেন, আমি তো কথাটা বলছি, আমি তো ওই দিন সাকিব আমার প্রশ্ন, সাকিবের প্রথম তো দিছি, আমি যে কাজটা করেছি এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশে, যে তুমি এই কাজটা করবা, ওদেরকে বুঝায় শুনে করবা এবং ওটা তুমি করবা।
ঊর্ধ্বতনটা কে আসলে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষটা কি, আপনি নামটা বলেন। ওই মিটিং এর সিদ্ধান্ত, স্বরাষ্ট্রমন্ত্রীর যে অফিস মানে বাসায় যে মিটিংটা, সেই মিটিং এর সিদ্ধান্ত ক্রমে তাদেরকে এই কাজটি বলা যায়। তারপরে পরের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন গেল পুলিশ হাসপাতালে, মানে পুলিশদের যাদেরকে মারপিট করা হয়েছে করছে তাদের দেখার জন্য গেল, তখন সেখান থেকে আমার আবার এসবির চিফ মনিরুল স্যার আমাকে রিং করল, হারুন তুমি কি কাজগুলি করছো, যে কাজগুলি তোমাকে বলেছিলাম মিটিং এ যে সিদ্ধান্ত ক্রমে যে কাজগুলি করার কথা, এই কাজগুলি তুমি করেছো? আমি বললাম স্যার করেছি। করলে তুমি আমার মোবাইলে এটা পাঠিয়ে দাও। আমি যে কাজগুলি বলছে আমি মোবাইলে পাঠিয়ে দিলাম। আমি যে কাজটা এক্সট্রা করেছি সেটা হচ্ছে এদের প্রতি যে কোনো অমানবিক, আগের বা যে বিভিন্ন সংস্থা যাদেরকে মারপিট করেছে এটা না বোঝানোর জন্য আমি করলাম কি, প্রত্যেকের আত্মীয় স্বজনকে আমি নিয়ে আসলাম, আইনা ওদের সাথে বসাইলাম, ওদের সাথে বসে গল্প করলো। আবার এর আত্মীয় স্বজনকে নিয়েও আমি যখন দুপুরবেলা গেছে, তো দুপুরবেলা আমি ভাত খাইছি, ভাত খাওয়ার সময় আমার সাথে ওদেরকে ভাতও খাওয়াইছি, ওর আত্মীয় স্বজনকে। তারপরে ওই যে মেয়েটার মাকে এনে মেয়ের সাথে রাখা হয়েছে। তারপরে আমি আইনমন্ত্রী মহোদয়কে বললাম স্যার এইভাবে তো, আমি দেখেন আরেকটা রেকর্ড কিন্তু প্রকাশ হয়েছে আইন সচিবের সাথে আমার, আমি আইন সচিবকে বলতেছিলাম স্যার এইভাবে তো ঢাকার তো কোনো ইয়ে না, আমাকে তো আপনারা মানে এখানে কালার করা হচ্ছে, আমি ধরিও নাই, আমি এদের সাথে খারাপ ব্যবহার করি নাই, তখন বিভিন্ন মিডিয়াতে আসতেছে ডিবিতে আটকে রাখা হয়েছে। আমি তখন স্বরাষ্ট্রমন্ত্রী সচিব সবাইকে বললাম যে স্যার এই দোষ তো আমার বুঝাচ্ছে, আমি তো কোনো কলি পাচ্ছি না, এদিক দিয়ে আপনারা দিচ্ছেন, এদিক দিয়ে আবার পাবলিক জানতেছে যে আমি এদেরকে এনে, কিন্তু এখনো পর্যন্ত আপনি 6 জন সমন্বয়কে জিজ্ঞাসাবাদ করবেন, আমি হারুন তাদের সাথে কোনো কটু কথা খারাপ কথা আমি কোনো, এমনকি এদের সাথে আমি যখন যখন জেলে ছিল, মানে রিমান্ডে ছিল বিপিনুরের সাথে কিন্তু আমি আসিফ এবং উপদেষ্টা দুইজনের সাথে কথা বলাই দিছি, আরো অন্যান্য কিছু লোকজনের সাথে কথা বলাই দিছি, ওর বাপ মার সাথে কথা বলেছি। অর্থাৎ ওরা কিন্তু এখান থেকে যাওয়ার পরেও বলে নাই, এখনো পর্যন্ত বলে নাই যে হারুন তাদের সাথে কোনো ক্রমে কোনো কারণে খারাপ বিহেভ করেছে। ওই যে আমার উদ্দীপটা হলো ওই যে মানুষের কাছে যে পারসেপশনটা যে হারুন 6 জনকে ধরে নিয়েছে, এটা তো আমি কাউকে ধরি নাই, আমি কোনো খারাপ বিহেভ করি নাই, আমি তাদের এই কথাটা আপনাকে আমি বলছি না। কিন্তু আপনার ওই যে একটা অতি উৎসাহী ভূমিকা ছিল যে এত ডিপার্টমেন্ট থাকতে আপনার ডিপার্টমেন্টকে দিয়েই কেন তাদের মন্দ কাজগুলি তারা করাইতো, তাহলে এই প্রশ্নটা তো আমার হয়। এখন যে ডিবি, এখন যে সারা বাংলাদেশে তাদের সবাই ডিবি টানতেছে না, এটা অতি উৎসাহী। আর আমি যদি আমার কমিশনার, আমি কি ডিবির চিফ, এখন দেখেন আপনি পিবিআই আছে, র্যাব আছে, এখন তো পিবিআই কেএসবিসির দিকে আসামি পাঠায়, সব তো ডিবিতে পাঠাচ্ছে। এখন যে ডিবিতে এখন যে সারা বাংলা জারি ধরা হচ্ছে, কোথায় নেওয়া হচ্ছে? ডিবিতে নেওয়া হচ্ছে। এখন ধরেন সিআইডি আছে, পিবিআই আছে, র্যাব আছে, এতগুলি সংস্থা থাকতে, না আমি আপনাকে প্রশ্ন করছি, এখন ধরেন আমি এখন নাই, এখন যে সবাইকে ধরা হচ্ছে কোন জায়গায় নেওয়া হচ্ছে? অধিকাংশ ক্ষেত্রে ডিবিতে নেওয়া হচ্ছে। তাহলে আমার সময়, আপনি যে বলছেন আমার সময় যখন ডিএমপির আমার চিফকে ডিএমপির কমিশনার, ডিএমপির কমিশনার যখন বলবে, আইজি যখন বলবে, স্বরাষ্ট্রমন্ত্রী বলবে র্যাব, দেখেন র্যাব নুরুকে ধরলো, র্যাব কি পারতো না এটা ওই কোনো থানায় দিয়ে দেওয়া? তো সে আমাকে পাঠাইলো ডিবিতে। এটা আসলে ডিবিতে আমি যে কথাটা আপনাকে বলতে চাচ্ছি, ডিবিটা এখন আমি আমার 3 বছরে আমি ডিবিটাকে একটা মানে বিভিন্ন ভাবে রুম করা, ভিআইপিদের রুম করা, মানুষকে রাখা, এটা একটা নিরাপত্তা এবং মানুষের একটা আস্থার জায়গার মধ্যে আমি নিয়ে আসছি। আপনি তো বারবারই শুনেছেন আমি কেন আস্থা দেয়। আজ পর্যন্ত বিএনপির যত নেতৃবৃন্দ অ্যারেস্ট হয়েছে, মির্জা ফখরুল, মির্জা আব্বাস, গয়েশ্বর, তার গয়েশ্বর অ্যারেস্ট নাই, আমির হোসেন মাহমুদ চৌধুরী, মিল্লাত থেকে শুরু করে জহিরুদ্দিন সব আরো অনেক বড় বড় গণ্যমান্য ভিতরে, তারা কখনো গিয়ে বা ডিবিতে খারাপ বিহেভ করেছে, খারাপ আচরণ করেছে এই কথা বলতে পারবে না। এর মধ্যে হ্যাঁ মাঝে মাঝে হয়তো কেউ বলে নিজেরা জাহির করার জন্য, কেউ বলে, অথবা ধরেন আমার টিমে ধরেন 40টা টিম আছে, একটা টিমের মধ্যে একজন গেল, তার নিয়ে গেল জিজ্ঞাসাবাদ করার জন্য, ওই টিমের হয়তো সব মানুষের নেচার তো একরকম না, সে হয়তো গালি মারলো, বোকা মারলো, চর মারলো, এইগুলি তো আর আমার কানে আসে না। তখন অনেকে হয়তো বের হয়ে বলে যে আমার এই মুখে চর মারছে বা গালি মারছে, এগুলি তো যখন ডিবিতে থাকাকালীন সময় যদি আমি জানতাম তাহলে আমি সাথে সাথে রেডি করতাম না, এটা করা যাবে না। এবং আমি কখনো পারতপক্ষে আমি কখনো কারোর সাথে, আমি আমার টিমকেও বলেছি কোনো খারাপ ব্যবহার করে। আপনি দেখেছেন, আপনি নিজেও দেখছেন, আপনি নিজেও তো অনেক ভালো নিউজ করছেন যে মতিঝিলের আওয়ামী লীগের সেক্রেটারি মেরে ফেলছে টিপুকে। আমি 33 জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আমি চার্জশিট প্রদান করেছি, সেখানে দল আওয়ামী লীগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার প্রতি নাকশ হয়ে গেছে। 33 জন আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে আমি চার্জশিট দিচ্ছি, আমি শুনি নাই। আপনি সর্বশেষ আপনি এটাও দেখেছেন, আওয়ামী লীগের এমপি আনারকে মেরে ফেললো। আমি নেপাল থেকে, ইন্ডিয়া থেকে, পাহাড় থেকে আসামি ধরে নিয়ে আসলাম। আওয়ামী লীগের জেলা জেনারেল সেক্রেটারি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সেক্রেটারিকে আমি ধরে নিয়ে আসছি, এনে আমি তাদের 164 করাইছি। তার মানে আমি তো কোনো ঘটনা ঘটলে আমি তো মিথ্যাভাবে অন্য লোককে জড়াই নাই,
অরিজিনাল সত্য, যার কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমি বলবো না ঊর্ধ্বতন, আরেকদিন বলবো না ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কারা আমার প্রতি খেপছে, এটা আমি বলবো না। কিন্তু আমি এটা আপনার কাছে জানতে চাই যে এই যে একটা যে সরকারটাকে আপনি এতদিন সার্ভ করলেন, সেই সরকারের যিনি প্রধান, তিনি জনগণকে বা সবাইকে এভাবে রেখে তিনি যে পালিয়ে গেলেন, তার নেতা কর্মীদেরকে রেখে তিনি পালিয়ে গেলেন, আপনাদের সবাইকে তিনি বিপদে ফেলে চলে গেলেন, এটা আপনার কাছে কেমন লাগছে? এটা আপনি একটু বলেন। এইটা এই উত্তরটা আমি দিতে পারবো না, আমি ছোট মানুষের উত্তর দিতে পারবো না, উত্তর আমি দিতে পারবো না। আপনি এটা মনে করেন না যে আপনাদের সবাই যারা তাকে সার্ভ করছেন তাদের প্রতি একটা অন্যায় করছেন? কথাটা বলি স্যার, বলতে আমি একটা কথা বলি, আমি একটা ক্ষুদ্র মানুষ, আমি ডিএমপিরও চিপ না, বাংলাদেশ পুলিশেরও চিপ না। আমার কাছে মনে হচ্ছে একটা ষড়যন্ত্র কাজ করতেছে, যে আমাকে বানানো হচ্ছে এটা একটা বড় ধরনের একটা মুয়া, যে আমি, হ্যাঁ আমি কেন আলোচিত একটি কারণ, বাংলাদেশের যেখানে যে ঘটনাটা ঘটেছে, চুরি, ছিনতাই, ডাকাতি, এমনকি হাওড়ে মানুষের সাংবাদিকদের মোবাইল নিয়ে গেছে হাওড়ে, সেই ঘটনা আমার কাছে আসছে, আমি ধরে নিয়ে তাদেরকে ক্যামেরা উদ্ধার করে দিছি। ছেলেরা বাবার টাকা জোর করে চুরি করে নিয়ে গেছে, আমি ধরে আসছি। মেয়ে হারাই গেছে 35 বছর আগে, উদ্ধার করে দিছি। এরকম অনেক ঘটনা যেটা মানুষের দাগ কেটেছে, এবং মানুষ যখনই যে প্রবলেমে পড়েছে থানায় যেত না, র্যাবের কাছে যেত না, থানায় যেত না, সরাসরি আমার কাছে আসতো। কিন্তু আমরা এমন দেখলাম যে তৌহিদ আফ্রিদির মতো একজন ইনফ্লুয়েন্সার, সে বলতেছে যে আপনি নাকি তাদেরকে জোর করে নিয়ে যেতেন আপনার পাবলিসিটি করার জন্য, তাদেরকে নাকি বাধ্য করতেন আপনার পক্ষে ভিডিও। আমি কোনোদিন তৌহিদ আফ্রিদি মাধ্যমে কোনো ভিডিও আমি করি নাই। যদি তৌহিদ আফ্রিদি দেখাক, তৌহিদ আফ্রিদি আমার নামে একটা ভিডিও বানাইছে, যে ভিডিও আমার পাবলিসিটি হয়েছে, ঠিক আছে। বরং তৌহিদ আফ্রিদি না, বরং আমাকে আমার কথা শোনার জন্য, আমার লাইফস্টাইল শোনার জন্য আমাকে ধরেন মানে বিভিন্ন টেলিভিশনে আমাকে নিয়েছে কথা বলার জন্য, আমি সেখানে কথা বলেছি। আমার কথা হলো, আমি একটা কথা আবারও আপনাকে বলি, আমি আমার চাকরির জীবনে, এই যে আমার ডিবিতে আমি যে হাজার মানুষের উপকার করেছি, কারো ক্ষতি করি নাই। আমার ডিবির 40টা টিম ছিল, কোনো টিম বলতে পারবে না কোনোদিন তারা এসে কোনোদিন কাউকে ধরে এনে টাকার বিনিময়ে ধরে নিয়ে আসছে, আমাকে না টাকা দিছে বলতে পারবে না কোনোদিন। বরং হ্যাঁ, আমার একটা দোষ ছিল, আমি যারা আমার কাছে আসছে, এমনকি অনেকে আসছে, ইয়ার মা, ওই যে কি বলে আপনার বন্ধু যে মাগুরা, সাংবাদিক জাওয়াদ নির্ঝর মা, সে একটা বিপদ নিয়ে আসছে, আমি চিনিও না, আসে বলছে যে আমি, আমার ছেলে সাংবাদিক, আমার এই কারণে আমার বিরুদ্ধে এই ধরনের অত্যাচার নির্যাতন করতেছে। আমি কিন্তু তাৎক্ষণিকভাবে কিন্তু আমি টেলিফোন করছি, কাজটা হলো কিনা সেটা না, আমি বলছি আন্টি দুপুর হয়ে গেছে, একটু খেয়ে যাবেন। আমার এটা দোষ, আচ্ছা বাবা খেয়ে যাবো। আপনি আমারে বলছেন একদিন বলছেন, ভাইয়া আমার বাসার দারোয়ানকে ডিস্টার্ব করতেছে এমুক মন্ত্রীর কারণে, আমি ওসিরে বলছি বি কেয়ারফুল, ও দোষ করলে ওর কাছে যাও, তুমি ওরে ডিস্টার্ব করবে কেন? আমি আমি আজকে উদাহরণ দিতাম না, আপনি কথা প্রসঙ্গে আমি, আমার কাজটা ছিল অপরাধ করছেন আপনি, আমি ওর মাকে বাপকে কেন? না, তাহলে আপনি দেখেন, আপনারা এমন একটা সরকারের পক্ষে দাঁড়াইছিলেন যেই সরকার আমাদের মতো অনলাইন অ্যাক্টিভিস্টদের উপরে এরকম নির্যাতন করতো, যে আমাদের পরিবারের সদস্যদেরকেও হয়রানি করতো, আপনি নিজেও সেটা জানতেন। তাহলে ওই সরকারের লাঠিয়াল হিসেবে আপনি যে কাজ করছেন, এটার জন্য কি আপনি অনুতপ্ত না? আমি লাঠিয়াল হিসেবে কাজ করি নাই। আমি কি আপনাকে আপনার লোকটাকে যে ডিস্টার্ব করতো, আমি কি আপনার পক্ষে তো ছিলাম? আমি কি ওর পক্ষে গেছি? জানা এটা করা যাবে না। তাহলে জনগণের মধ্যে একটা পারসেপশন এরকম কেন যে আপনি শেখ হাসিনার লাঠিয়াল ছিলেন, বা শেখ হাসিনার সমস্ত অপকর্মগুলো আপনি? এখন যদি কেউ বলে, শুনে আমি সরকারি চাকরি করি, আমার লগে শেখ হাসিনার তো কথাও হয় না, আর আমার এই 15 বছরের ক্ষমতায় আমি শেখ হাসিনার সাথে আমি কোনোদিন দেখা করতে চাই নাই, আমার সাথে কথা আমরা দেখলাম তো 7 জানুয়ারি ডামি নির্বাচনে উনি জয়ী হওয়ার পর আপনি সবার আগে ফুলের তোড়া এটা তো দেখা করার জন্য না, এটা তো শত মানুষ ফুল দিচ্ছে, আমিও ফুল দিয়েছি। এটা আমি তো মনে করি সরকার প্রধানকে ফুল দেওয়া, এটা তো হাজার লোক দিছে। আচ্ছা, এখন আপনি কি মনে করেন যে এই সরকার প্রধানের নির্দেশে 1500 বেশি ছাত্র জনতাকে হত্যা করা হলো গুলি করে, একে আপনি কি তার প্রতি কোনো শ্রদ্ধাবোধ কি আপনার এখনো আছে আগের জায়গায়? ভাই, আমি তো এই কথাটা আবার বলেছি, আপনাকে বলেছি, আপনি যে আমার প্রশ্নটা করলেন, যে আমি এই বিষয়ে ডিবিতে চাকরি করেছি, ডিবিতে চাকরি করে আমি আমার মামলা তদন্ত করেছি, আর গুলি হয়েছে, কি বলে যে মানে যে গোলাগুলি বা যে থানায় হামলা করা, পুলিশকে মেরে ফেলা, থানাকে জ্বালিয়ে ফেলা, অথবা পুলিশের পক্ষ থেকে গুলিতে কেউ আহত মারা যাওয়া, সেইগুলির বিষয়ে তো আমার কাছে সেই নিউজটা নেই, আমি তো সেই নিউজ আমার কাছে নেই। কথা হলো আমাকে যে বলা হচ্ছে যে হুকুমদাতা, আমি হুকুমদাতা হবো কেমনে? আমি তো ডিএমপির কমিশনার। হুকুম কে দিল? এই যে এত ছাত্র জনতাকে যে হত্যা করা হলো, এই যে মুগ্ধ মারা গেল, আবু সাইদ মারা গেল, এরকম হাজার হাজার ছাত্রকে মারা হলো, এটা কে হুকুম দিচ্ছে? এটা কি আসাদুজ্জামান খান কামালের হুকুমে হয়েছে নাকি শেখ হাসিনার হুকুমে হয়েছে? আপনি বলেন। এই প্রশ্নটা যে আপনি করেছেন, এই প্রশ্নের উত্তরকে আমি দিতে পারবো যে এখানে কার হুকুমে পুলিশ গুলিটা করেছে, এটাকে আমি তত্ত্বটা, এটা তো একটা বিচার্য বিষয়। আপনি গোয়েন্দা প্রধান, আপনার কাছে কি নলেজ ছিল না? গোয়েন্দা প্রধান বলতে আপনি তো এই কথাটা ভুল করেছেন। গোয়েন্দা হলো 3টা বাহিনী, ডিসিএফআই, এনএসআই, এসবি। আমি গোয়েন্দা আমি হলাম ইনভেস্টিগেশন। আপনার ঘটনা ঘটবে, সেখানে ইনভেস্টিগেশন হবে, কোন মার্ডার হবে, ইনভেস্টিগেশন হবে, সেই গোয়েন্দা আমি তো ওই গোয়েন্দা না যে আগাম তথ্য কালেকশন করে গোয়েন্দা আমি না। ডিটেকটিভ ব্রাঞ্চের কাজ হলো কোন মার্ডার হবে, এই মার্ডারটা ডিবি নিবিড় ভাবে তদারকি করবে, এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করার চেষ্টা করবে। এটা হলো ডিবি কাজ। ডিবি কোনো আগাম তথ্য সংগ্রহ করে না, এটা আগাম তথ্য সংগ্রহ করে হলো ডিজিএফআই, এনএসআই, এসবি। এটা তো আপনাদের কাছে ভুল ধারণা। আচ্ছা, কিন্তু তাহলে আপনার কি ধারণা, মানে এই যে এতগুলি মানুষকে যে হত্যা করা হলো, মানে এটা নির্দেশদাতাকে, তাহলে আপনার কোনো আইডিয়া নাই এ সম্পর্কে? এই কথাটা তো
আমি আবার আপনি আমার এই প্রশ্নটাই করতেছেন, আমি এটা বুঝবো কিভাবে? আমি তো মাঠে কাজ করি না, আমি তো বাইরে কাজ করি নাই, আমি তো কাজটা করি আমার ডিবির ভিতরে। আর 5ই আগস্টের আমরা একটা ফুটেজ দেখলাম এই বাংলা ভিশনে, যে ফুটেজে দেখা যাচ্ছে আপনিও মাঠে নামছিলেন ওদিন, এবং আপনিও দেখলাম যে গুলি করার নির্দেশ। আমি মাঠে নামবো কেন? আমি মাঠে নামবো কেন? আমার লাইফ আমার সিকিউরিটির জন্য। এটা কোন দিনের ছবি, কোন দিন না লাগাই দিলে হবে না? বাংলা ভিশনে কিন্তু দেখা গিয়েছে, বাংলা ভিশনের স্পষ্ট ফুটেজে দেখা যাচ্ছে যে 5 তারিখে আপনি মাঠে। এটা তো আপনাকে আমি বলছি, আমি যখন মানে আমরা যখন চলাচল করেছি তখন তো আমাদের তো লাইফ জ্যাকেট বা আমরা এগুলি নিয়ে চলাচল করেছি। আমরা তো আর খালি হাতে, কারণ এখন তখন তো সব জায়গার মধ্যে একটা বিশৃঙ্খলা পরিবেশ, বুঝছেন না? সেই কারণে তো আমরা আমাদের লাইফ সিকিউরিটি আমরা ঘোরাফেরা করেছি। এখন তো আমরা তো ডিবির অ্যাডিশনাল কমিশনার মারামারি করতে হবে কেন? এটা তো হাউ একবার তো ডিবির অ্যাডিশনাল কমিশনার হাতে অস্ত্র ছিল, এরকম প্রমাণ যদি কেউ থাকাইতে পারে তাহলে কি করবো না? তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই যে এত এত মানে ছাত্র উপরে যে গুলি চালানো হলো, আমরা দেখলাম যে পুলিশ গুলি ছুটছে, এগুলোর কোনো গুলির নির্দেশের সাথে আপনি জড়িত ছিলেন না? এই কথাটা এটা আপনি কি বলেন? না, আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি কি গুলির নির্দেশ দেননি? আমি আপনাকে প্রশ্নটা করি যে আমি হারুন গুলির নির্দেশ দিব কিভাবে? আমি কি বিএনপির কমিশনার? আচ্ছা, আমি কি বাহিনীর চিফ? আমি কি কোনো কিছু অথরিটি? আচ্ছা শুনেন, একটা কথা শুনেন, আমি তো বারবার বলছি যে আমার কাজটা কি এটা বুঝতে হবে। আমি কি মারামারি করে যাই? আমি গোলাগুলি করি? আমার কাজ হলো, আপনি যেটা বলছেন ডিটেকটিভ ব্রাঞ্চ, ডিটেকটিভের কাজটা কি? ঘটনা ঘটলে সেই ঘটনার তদন্ত করা, নিবিড় পর্যবেক্ষণ করে আসামিদের গ্রেপ্তার করা, আমার এই কাজটাই। আমি মারামারি করতে যাবো কেন? আর এখানে যদি কোনো থানায় কোনো মারামারি হয়, থানা কি ডিবির আন্ডারে? এখানে ডিএমপির ইনচার্জ হলো কমিশনার, তারপরে কমিশনারের পরে হলো সে অপারেশন, ক্রাইম এন্ড অপারেশনের অনেক দায়িত্ব থাকে, অপারেশনের কমিশনারের সাথে কাজ থাকতে পারে, বিষয়টা তো ওই জায়গায়। কিন্তু আপনি কি মনে করেন না যে আপনাদের সময় এই পুলিশ বাহিনীটাকে পুরোপুরি একটা আওয়ামী লীগের দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল? তো এই দায় কি আপনার উপরেও বর্তায় না? আপনি কি মনে করেন যেটা দলীয় বাহিনী হয়নি? শুনেন, এখন যদি কথা বলেন, এখন যে ডিবিতে যারে দেওয়া হয়েছে সে তো বলে বেড়াইছে আমি জিয়া পরিষদের সদস্য, জিয়া পরিষদের মেম্বার। এখন এই কথা এখন ছাত্র জীবনে কে কি করেছে এটা তো ঠিক না। আমি মনে করি যে এখন তাদেরকে মানে ওই যে এখন যে ঢাকা জেলার এসপি বানাইছে, সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের বড় পোস্টে ছিল। এগুলি তো ছাত্র জীবনে কেউ না কোনো দল করতেই পারে, আমি এটা নিয়ে কোনো আমার বলি না। বিষয়টা হচ্ছে আমরা, কিন্তু আপনি কি এটা স্বীকার করেন না যে শেখ হাসিনা? আমি বরং আপনাকে বলতে পারি, সে কথাটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি যা করেছি আমি ন্যায় বুদ্ধি করেছি, আমি অন্যায় কিছু করি নাই। কিন্তু আপনি কি এটা মনে করেন না যে 15.5 বছরে শেখ হাসিনা পুলিশ বাহিনীটাকে একটা দলীয় বাহিনীতে পরিণত করেছিল? এটা আপনি মনে করেন? আমি তো সে কথাটাই বললাম, আমি যা করেছি আমি ন্যায় বুদ্ধি করেছি, এবং বরং আমি ন্যায় বুদ্ধিকে কাজ করতে গিয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের রুশানলে বারবার পড়েছি। আমি বারবার আমাকে মানে ওই উইথড্র করা হয়েছে, বারবার আমাকে মানে ই করা হয়েছে, কিন্তু আমি আমার কাজের কারণে মানুষের কাছে আমার ব্যক্তি ঘটেছে, মানুষ আমার কাছে এসেছে, মানুষ আমার প্রশংসা করেছে। কি করে বলেছে? থাকতে পারে মানুষের তো সবাই প্রশংসা বেশি হয় না, কিছু জেলাসি হয়, কিন্তু আমি আমার যে কাজটাই করেছি আমি ন্যায় বুদ্ধিকে আমি উদাহরণ দিলাম। আমি জেলা আওয়ামী লীগের সেক্রেটারি গ্রেপ্তার করার পরে আমাকে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার প্রতি শামিল হয়েছে। আমি যখন ডাচ বাংলা ব্যাংকে 11 কোটি টাকা লুট হয়ে গেল, আমি সেখানে আমি পুরা 90% টাকা উদ্ধার করার পরেও আমাকে আই হিসাবকে উপর থেকে বলা হলো তোরে বদলি করে দাও। আমি এরকম বড় বড় কাজ করেছি, বাট আমি পুরস্কার পাই নাই। তারপরেও আমি আমার বিবিকে তার আমি কাজ করেছি, আমি অন্যায় কোনো করি নাই। আর আমি তো এখানে মারামারি তো আমার হারুন তো মারামারি যাই নাই, তো আমি মারামারি অর্ডার দিব কে? আমি মারামারি যাই নাই। তাহলে দেশবাসী কেন আপনাকে এত ঘৃণা করে? মানুষের কাছে কেন এতটা ঘৃণার নাম এই হারুন? এই প্রশ্নটা করেছেন কি কারণে? আমি কি করেছি বলেন? এটা তো প্রুফ থাকতে হবে। মানে আজকে আমি কথা বলছি না, আমি নাই মাঠে, আমি 12 বছর চাকরি করি, 10 বছর চাকরি করেছি। আপনারা ছিলেন না? আপনারা তো বাইরে ছিলেন, আপনারা তো ভয় করেন নাই। আপনি ছিলেন, অনেকে তো আপনার মতো ছিল, যে আমার যদি কোনো অন্যায় থাকতো আপনি কি আমার ছাড়তেন? আপনি ছাড়ার লোক, তখন আপনারা কোথায় ছিলেন? এখন আমি একটু অড পজিশনে পড়ে গেছি। এখন যদি কেউ বলে যে হারুন সব খুব খারাপ, তাহলে আমি কি খারাপ করেছি বলেন? কার ক্ষতি করেছি? আমার কাছে যে সকল আসামিরা ছিল, শোনেন, এমনও বড় বড় বিএনপি নেতারা আমার কাছে গেছিল, তারা আমাকে আলাদা নিয়ে বলতো হারুন আমার ফ্যামিলিগত প্রবলেম আছে, ফ্যামিলি প্রবলেম সলভ করে দিও। এমন অনেকেই প্রবলেমটা করেছি। আমার এমন অনেকেই বলছে ভাই আমার ডাক্তারটা লাগবে। আচ্ছা, এই কথাগুলো আমি পরে একদিন বলবো না আপনাকে। আপনি যদি জানতেই চাচ্ছেন, আমি এখনো আপনার মাধ্যমে এই কথাটাই বলতে চাই যে আমার ভুল প্রকাশ নেই। কিন্তু আমি এটা জানতে চাই আপনার কাছে যে এই যে শেখ হাসিনা যে এতগুলি মানুষকে হত্যা করলো এবং এই যে মানে একটা এরকম একটা ফ্যাসিবাদী কায়দায় দেশটা ছাড়ালো, মানে শাসন করলো, এটার আপনার কি এটা অনুশোচনা কাজ করে না যে এরকম একটা সরকারের মানে নির্দেশে আপনারা কাজ করতেন? আমি তো সেটাই বলছি যে এটা তো তদন্তের বিষয়, তাই না? তদন্তের বিষয়। এখন আমার কথা হলো যে আপনি আমাকে যতই আপনি প্রশ্নটা করেন, আমি তো সে কথাই বলছি, আমি তো সেটাই বলছি। এখন অনেকে অনেক কথা বলছে, তদন্ত হবে, তদন্তের পরই তো বোঝা যাবে। তদন্ত কি? আমরা তো খালি চোখে দেখলাম যে আবু সাইদের মতো একটা লোক যার হাতে কোনো পিস্তল ছিল না, কিছু না। এর সাথে যারা আমি কথাটাই বলছি, এদের সাথে যারা জড়িত এটা তো আছে, কি বলে এটাকে, ধরেন আজকে একটা মারা গেছে, ধরেন ইয়াতে মোহাম্মদপুরে একটা 2টা মারা গেছে, কোথায় যাত্রাবাড়ি 3টা মারা গেছে, ধরেন ওই কি বলে উত্তরা, সেখানে একটা পুলিশ মারা গেছে, 3টা পাবলিক মারা গেছে। এটা আমি কেন বলছি? এগুলি তদন্ত হবে, এবং এখানে
আচ্ছা এগুলি সব আইনগত কথা বাদ দিয়ে আমি জাস্ট একটা এজ এ হিউম্যান বিইং হিসেবে আপনাকে জানতে চাই, মানুষ হিসেবে, কারণ আপনিও তো দিন শেষে আপনিও তো মানুষ, আমিও মানুষ। এই যে এতগুলি মানুষ মারা গেল, আপনার মধ্যে কি মানে মনে হয় না যে শেখ হাসিনা একটা পাপ করেছে, যে পাপের শাস্তি হিসেবে তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে? এই বিষয়ে আমি কোনো উত্তর দিতে চাই না। আমি এগুলি তার মানে কি আপনার শেখ হাসিনার প্রতি যে লয়ালটি বা আনুগত্য এটা এখনো আছে, অটুট আছে, তাই তো? আরে ভাই আমি কিভাবে কথাটা বলি যে সে অন্যায় করেছে, সে রাইট করেছে, রং করেছে, আমি কথাটা কেমনে বলবো? আমি তো সুষ্ঠু তদন্ত ছাড়া আমি এটা কেমনে বলবো যে এটা রাইট রং? কেমনে বলবো এটা? আমি এখন বলতে গেলে তো আমি তো কুল তো সবগুলি হারাবো। আমি কেন কথাটা বলতে যাবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি আমার বিষয়টা হচ্ছে আমাকে নিয়ে প্রশ্নটা করেন, আমার প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি যে আমি অন্যায় কিছু করি নাই, আমি ন্যায়ের মধ্যে থেকে কাজ করেছি এবং মানুষকে সেবা দেওয়ার মানসিকতা নিয়ে, এবং বাংলাদেশে এই প্রথম একটা সংস্থা ডিবি, যে ডিবিকে নিয়ে মানুষের একটা মানে ছিল, মানে ডিবির প্রতি মানুষের একটা রাগ ছিল, খুব ছিল, আমি সেটাকে প্রশমিত করে মানুষের একটা আস্থার জায়গায় নিয়ে আসি, যার প্রতিফলন এখন যে ডিবি এখন যে সমস্ত মানুষকে নিয়ে আসে, এটারই একটা ধারাবাহিকতা। আর এই যে আপনাকে যে অভিযোগ দেওয়া যায় যে ডিবিটাকে একটা ভাতের হোটেল বানিয়ে ফেলেছিলেন, এই যে একটা অভিযোগ আপনার। হ্যালো, আমি বাধ্য মানুষ রঙ্গ করে বলতো, যখন বয়স্ককে আমি একদিন নিয়ে আসলাম, সে ডায়াবেটিস এর রোগী ছিল, তাকে আমি খাওয়াইলাম, তখন কেউ রঙ্গ করে বলছিল বাতিল। আমি তো কাউকে জোর করি না, খাওয়াই না। কেউ যখন আমার কাছে আসে আমি তাকে আমার খাওয়ার সময় যদি কেউ থাকে আমার খাবারটাই ভাগ করে আমি খাই। এটা যদি এখন কেউ যদি বলে বাতিল হোটেল, তার ইচ্ছা। এখন মানুষ তো এই কথা তো বলে না যে হারুন 2000 পিটাইছে, ভাত খাওয়াই মেরে ফেলছে, ভাত খাওয়াই হারুন এই করছে, সে কথা বলে না, বলে খাওয়াইছে। এখন যারা বলে যে বাতিল হোটেল হয়, বাতিল হোটেল, আমি কি বাতিল হোটেল বানাইছি এটাকে? আমি বলছি কোনোদিন আমার বাতিল হোটেল? কেউ টাকাদার খেয়ে যাও। আমি বলছি কথাটা যে এই পুলিশ সেই পুলিশ না। আচ্ছা আমরা এটাও দেখতাম যে এই যে বিভিন্ন মডেল টডেল যারা আপনার ওখানে যেত, গিয়ে আপনার সাথে ছবি তুলে তারা ফেসবুকে পোস্ট করতো, এই যে মডেলদের সাথে একটা ভালো সম্পর্ক। এখানে যে আলিমুলামারা যেত, এখানে যে আলিমুলামারা আমার কাছে যেত, এখানে যে সাধারণ মানুষ আমার কাছে যেত, সেখানে যে বয়স্ক মুরব্বীরা যেত, এটাও একটু দেখেন। খালি মানে একটা সাইড তো দেখলে হবে না, হয়তো সে একটা ছবি ছাড়ছে, বাট আমার কাছে তো আপনি বাংলাদেশে কোন আলিমুলামা আমার কাছে যাই নাই, আমার সাথে খাই নাই, আমার সাথে গল্প করে নাই, আমি তাদের প্রবলেমে আমি হেল্প করি নাই, আলেমুলামা। তারপর সাধারণ মানুষ থেকে শুরু করে বিপদে পড়েছে, সাইবার সিকিউরিটি অ্যাক্টে কোনো মহিলা বিপদে পড়েছে, আর যারা মডেল তাদের জিজ্ঞাসাবাদ করেন তারা কি আমার সাথে ছবি তোলার জন্য গেছে? প্রশ্নই আসে না। তারা তাদের প্রয়োজনই গেছে, তাদের প্রয়োজনটা শেষ করে ফেলছে, তখন তারা হয়তো আসার সময় স্যার আমার কাজটা করে দিলেন, স্যার যদি আপনি আমার সাথে একটা ছবি তুলতেন আমি খুব খুশি হতাম। তাহলে ছবি তোলা কি অপরাধ? আমি ছবি তুলেছি। এখন এই ছবিটা যদি কেউ যদি ভিন্নভাবে যদি সমাজে বিভিন্ন জায়গায় ছাড়ে, আমার কিছু করার নাই। তাহলে আমরা যে দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যে সরকার পতনের কয়েকদিন আগে যে আপনার একটা ভিডিও, অপ্রীতিকর একটা ভিডিও যে ভাইরাল হলো, ওটাও কি আপনি বলতে চান এভাবে কেউ ছেড়ে দিয়েছে? এটা জবাব তো আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, এটা জবাব তো আমি দিয়েছি। এটা যে কোর ছবি বানায় ছাড়া যায়, এটা তো এরকম আছে বাংলাদেশে, তো সারা পৃথিবীতে আছে না। আপনি বলতে চাচ্ছেন যে ওটা কি মানে ফেক ভিডিও আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ ফেক না হলে আমি তো জবাব দিয়েছি, তো তখন তো জবাব দিয়েছি আমি। আচ্ছা, তখন দেখেন নাই, জবাব তো তখনই দেওয়া হয়েছে। আচ্ছা, কিভাবে এগুলি করে ইয়ার মাধ্যমে করে তো বলে দেওয়া হয়েছে। একদিনের সব উত্তর আমি দিতে চাই না, আপনি যদি মনে করেন। হ্যাঁ, আমরা ভবিষ্যতে আপনার সাথে এই কথা আমি জারি রাখবো, অব্যাহত রাখবো। এবং আজকে প্রথম দিনে আপনি আমাকে যতটুকু তথ্য দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনি খোলা মনে অনেক কিছু আমাকে বললেন, খোলাখুলি বললেন, এবং এর মাধ্যমে আশা করি যে আপনাকে নিয়ে যে একটা মানে প্রশ্ন, দর্শকদের মনে যে অনেক প্রশ্ন ছিল, আমি বেশ কিছু প্রশ্নের উত্তর আজকে পেলাম। আগামীতে নিশ্চয়ই ভবিষ্যতে আপনাকে আমি আবারও পাবো, এবং আরো বাদ বাকি যদি কোনো প্রশ্ন আমাদের দর্শকদের থাকে সেগুলো আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো। তো আপনি যেহেতু আপনার লোকেশন কোথায় আপনি বলতে চাচ্ছেন না, তো ঠিক আছে, আপনার বলার দরকার নেই। তবে ঠিক আছে, আপনি যেখানেই থাকুন, ভালো থাকুন।